আসসালামু আলাইকুম। আমি নাদিরা জাহান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আশা করি সকল শিক্ষার্থীরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমি আজ ইংরেজি সেকেন্ড পেপারে টেন্স পড়াবো, যেটি হচ্ছে আমাদের গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। টেন্স ছাড়া আমরা আসলে গ্রামারের কিছুই পড়ে বুঝবো না এবং সামনে এগোতেও পারবো না। গ্রামার ভালোভাবে বুঝতে হলে অন্যান্য সকল বিষয়, ভয়েস ন্যারেশন অথবা যে কোনো টপিকে তুমি গ্রামারের করতে যাও, টেন্সটা কাজে লাগবে। এজন্য এই টেন্সটা জানা 6 to 10 সকল স্টুডেন্টের জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে 6 থেকে যদি 6-এর স্টুডেন্টরা তোমরা যদি টেন্সটা ক্লিয়ার করে নাও, তাহলে এটা তোমাদের জন্য একদম, আর বাকি জীবন যত দিন পড়ালেখা করবা তোমাদের এটা কাজে লাগবে। এজন্য ক্লাস 6-এই টেন্সটা ভালোভাবে ক্লিয়ার করে নেওয়া উচিত, বিশেষ করে টেন্সের সবগুলো স্ট্রাকচার। তো আমি আজ তোমাদের পড়াবো টেন্সের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট অর্থ হচ্ছে তোমরা বুঝতেই পারছো বর্তমান, আর টেন্স হচ্ছে কাল, ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া হচ্ছে ভার্ব। ভার্বের একটি সেন্টেন্সে বা যে কোনো কাজে ভার্বের সংঘটিত হওয়ার সময়টিকেই বা কালটিকেই আমরা টেন্স বলি। তো ভার্বের কার্য সম্পাদনের কালটাই হচ্ছে টেন্স, এবং এই টেন্সের 3 প্রকার রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো আজকে আমরা পড়ব প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কাল, বর্তমানে যে কাজ হচ্ছে তার বিভিন্ন পর্যায়গুলো আমরা পড়ব, স্টেপগুলো। তো দেখো, তোমরা খেয়াল করো যে প্রত্যেকটি টেন্স প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটি টেন্স আবার নিজেদের মধ্যেই 4 ভাগে বিভক্ত। আমি প্রেজেন্ট টেন্সটা আলোচনা করছি। প্রেজেন্ট টেন্সের 4টি অংশ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং চতুর্থটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দিয়ে আমরা শুরু করি। বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ হচ্ছে এমন বুঝালে, বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ হয়, অ্যাকচুয়ালি হয় এমন বুঝাতেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ হয়। আবার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই হয়। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথটা হচ্ছে যে চিরন্তন সত্য, যা সৃষ্টির শুরু থেকে হয়ে আসছে, অতীতেও হচ্ছিল, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও এই নিয়মেই হয়ে যাবে, এমন বুঝাতেই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। যেমন তোমরা এগুলো নিশ্চয়ই পড়েছো, এই ধরনের বাক্যগুলো, যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই ধরনের বাক্যগুলো, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটার কোনো চেঞ্জ হবে না কখনো, অতীতেও কোনো চেঞ্জ হয়নি, বর্তমানেও হয়নি, হচ্ছে না এবং ভবিষ্যতেও হবার কোনো সম্ভাবনা নেই। তো এইরকম ট্রুথগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বর্তমানে সাধারণভাবে যে কাজ হয় সেটা। আর হ্যাবিচুয়াল ফ্যাক্টগুলো হচ্ছে যে অভ্যাসগত কর্ম, আমাদের প্রতিদিনের যে আমাদের কাজ করার যদি কোনোটা অভ্যাসে পরিণত হয়ে যায়, যা আমরা প্রতিদিনই করে থাকি, যেমন আমরা প্রতিদিন হাঁটতে পারি, প্রতিদিন আমরা কোরআন শরীফ পড়তে পারি, এই ধরনের কাজগুলো, প্রতিদিন আমরা পড়ালেখা করতে পারি, এই ধরনের কাজগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যেমন সকালবেলা অনেকেই হাঁটে বা কোরআন শরীফ পড়ে, মাদার রিডস হলি কোরআন ডেইলি, এই ধরনের কথাগুলো সময়ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই হয়। বর্তমানে সাধারণভাবে যা কাজ হবে তাই প্রেজেন্ট ইনডিফিনিট। তো এর উপর আমরা কিছু এক্সাম্পল করতে পারি, এক্সাম্পল করলে তোমাদের ক্লিয়ার হবে। কিছু এক্সাম্পল দেখো। এক্সাম্পল করার আগে তোমরা স্ট্রাকচারটি একটু দেখে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠনের স্ট্রাকচারটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ বাক্যের শুরুতে একটি সাবজেক্ট বসবে, এরপরে একটি মূল ভার্ব আসবে এবং মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম হতে হবে। তোমরা যখন স্ট্রং ভার্ব, উইক ভার্ব পড়েছো, ভার্বের 3টি রূপ নিশ্চয়ই পড়েছো, মনে আছে তোমাদের, প্রাইমারি লেভেলে এটা পড়ে ফেলার কথা, যে স্ট্রং ভার্ব, উইক ভার্বে ভার্বের 3টি রূপ, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এরপরের রূপটা হচ্ছে পাস্ট টেন্স এবং তৃতীয় রূপটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এগুলোকে
আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 দিয়েও প্রকাশ করতে পারি। তো এই ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা এই ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসবে, এরপর লাস্টে অবজেক্ট বা এক্সটেনশন যা থাকে তা বসাবে। একটা এক্সাম্পল করি আমরা, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। উই স্লিপ রেগুলারলি, বা তোমরা রেগুলারলি কথাটি বাদও দিতে পারো, উই স্লিপ। তো হচ্ছে একদম সিম্পল একটা বাক্য, আমরা ঘুমাই। তো এটা আমরা প্রতিদিন ঘুমাই বা যখনই ঘুমাই, বর্তমানে এটি সাধারণভাবে হচ্ছে এই জন্য উই স্লিপ, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার দেখো আমি বাক্যটাতে কি লিখেছি, হি স্লিপস। হি আমাদের সাবজেক্ট, স্লিপ হচ্ছে মূল ভার্ব। এখন এখানে একটা প্রশ্ন রয়েছে যে আমি এই দ্বিতীয় বাক্যে স্লিপের সাথে অ্যাজ দিয়েছি, এর কারণ হচ্ছে হি সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় খেয়াল রাখবে। সাবজেক্ট এখানে উই হচ্ছে, উই যেহেতু আমাদের থার্ড পারসন না, তাই আমাদের ভার্বের সাথে অ্যাজ বাই এস নেই। হি যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা স্লিপের সাথে অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ দিয়েছি। আবার খেয়াল করো, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলেও কিন্তু ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে না। যেমন দে গো টু দ্য স্কুল, এখানে দে হচ্ছে আমাদের সাবজেক্ট, দে কিন্তু থার্ড পারসন, কিন্তু তারা অর্থাৎ দে সিঙ্গুলার না প্লুরাল, তাই গো এর সাথে কোনো অ্যাজ বাই এস হবে না, দে গো টু স্কুল, গো টু দ্য স্কুল। তাহলে তোমরা এই নিয়মটি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমাদের অ্যাজ বাই এস যোগ করতে হবে, আর যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কোনো অ্যাজ বাই এস হবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো দ্বিতীয় নামটি হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে বর্তমানে কোনো কাজ চলছে, সংগঠিত হচ্ছে, এরূপ বুঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। অর্থাৎ বর্তমানে যে কোনো কাজ চলছে, চলছে এমন বুঝাতে, অর্থাৎ কন্টিনিউ নামটা দিয়েই তোমরা বুঝতে পারবে যে কন্টিনিউ মানে চলছে। তো আমাদের টেন্সটার নামই কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান বর্তমান। তাহলে তোমরা এটার স্ট্রাকচারটা একটু দেখে নাও। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ বাক্যের প্রথমেই সাবজেক্ট আসবে, এরপরে সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর যে কোনো একটা সাবজেক্টের সাথে মিল রেখে বসবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি বসবে। আইএনজিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিয়ে কন্টিনিউ ফর্মটা বোঝায় যে কাজ চলছে। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে এক্সটেনশন বা অবজেক্ট। এক্সাম্পল করলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। আমি সিম্পল বা প্রচলিত যে সাধারণ বাক্য সেগুলো দিয়ে এক্সাম্পল বুঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই অ্যাম ইটিং রাইস, আমরা আমাদের স্ট্রাকচারের সাথে এখন দেখে নিতে পারি। সাবজেক্ট প্রথমে আমাদের আই, আই এর সাথে তোমরা জানো এম ইজ আর এর এমটা এর সাথে হবে। আই অ্যাম, আমাদের মূল ভার্ব হচ্ছে ইট,
ইটের সাথে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ইটের সাথে আমরা আইএনজি দিয়েছি এবং এক্সটেনশন হচ্ছে এখানে রাইস। আই অ্যাম ইটিং রাইস, এবং বর্তমানে আমি ভাত খাচ্ছি, এটি এই চলমান টেন্সটা বুঝাতে এইভাবে তোমরা লিখবে। যদি বাক্যটাকে তোমরা নেগেটিভ করতে চাও তাহলে একটি নট বসাতে হবে। আমরা জানি যে নট সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম। আই এম নট ইটিং রাইস, এম এর সাথে একটি নট বসিয়ে দিলেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। আবার তুমি যদি এটিকে ইন্টারোগেটিভ করতে চাও তাহলে কি করতে হবে, আমরা জানি যে যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে সেই বাক্যকে আমাদের ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বটা সামনে এনে সাবজেক্ট ভিতরে নিয়ে গেলেই এই বাক্য ইন্টারোগেটিভ হয়ে যায় এবং বাক্যের শেষে একটি সাইন অফ ইন্টারোগেশন বা একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। am I eating rice বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে গেছে। am আমাদের অক্সিলারি ভার্ব সামনে এনে আমরা ভার্বকে ভিতরে দিয়েছি, ইন্টারোগেটিভ হয়ে গেছে। এখন যদি আমরা এটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি করতে হবে, আমাদের নটটার প্রয়োজন হবে এবং নট সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসবে। যদি অক্সিলারি ভার্ব ভেতরে থাকে নট ভেতরেই বসবে অক্সিলারি ভার্বের সাথে, যদি আমরা ইন্টারোগেটিভ করে সামনে আনি তাহলে নটও কিন্তু অক্সিলারি ভার্বের সাথে সামনে এসেই বসবে। am not I eating rice এভাবে করে আনসার করবে। আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের সমস্যাগুলি থাকবে না। তোমরা যে কোনো গ্রামার বই ফলো করতে পারো, একটি টেক্সট বুক গ্রামারে রয়েছে সেটি তোমরা দেখতে পারো, বা যে কোনোভাবে যে কোনো বইয়ের সাহায্য নিয়ে তোমরা এই স্ট্রাকচারগুলি এবং এক্সাম্পলগুলি প্র্যাকটিস করে ক্লিয়ার করতে পারবে। আমাদের তৃতীয় স্টেপটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে এরূপ বোঝাতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচারটি একটু আমরা দেখে নেই। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে তোমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাবে। আমি একটু আগে তোমাদের পড়িয়েছিলাম ইনডিফিনিটে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে হ্যাজ বা ইয়েস হবে, আর পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের অক্সিলারি ভার্ব বসবে হ্যাজ, আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল হয় তাহলে আমাদের বসবে হ্যাভ। এই হচ্ছে হ্যাভ অথবা হ্যাজের পার্থক্য। তুমি সাবজেক্ট অনুযায়ী যেটি তোমার প্রয়োজন সেটি বুঝে বসাবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3, স্ট্রং ভার্ব, উইক ভার্বে, ভার্বের তিনটি রূপের মধ্যে তুমি যে লাস্টের রূপটি পড়েছো ভার্ব 3, সেটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। সেই রূপটি বসবে এবং লাস্টে এক্সটেনশন বা অবজেক্ট যাই থাকে তা বসবে। আমরা একটি এক্সাম্পল করি। I have done the work। একদম সহজ একটা বাক্য। আই হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসনের সাথে অবশ্যই হ্যাভ হবে, আই হ্যাভ। এরপর আমাদের মূল ভার্বের বলেছে পাস্ট পার্টিসিপল, আমাদের মূল ভার্ব হচ্ছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু ডিড ডান। আমরা জানি যে ভার্ব 3 হচ্ছে ডান, এখানে ডান বসেছে এবং লাস্টে অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে আমাদের বাক্যটি দাঁড়াচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক।
যদি আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করি তখন কি হবে দেখো। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হ্যাভ এবং হ্যাজের পার্থক্যটা দেখো। হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমাদের অক্সিলারি ভার্ব এসেছে হ্যাজ। আই যেহেতু ফার্স্ট পারসন ছিল, অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ। এখন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে অক্সিলারি ভার্ব হয়ে গেল হ্যাজ। আবার দেখো দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং দে এর সাথে কেন হ্যাভ, দে তো থার্ড পারসন, কিন্তু দে হচ্ছে থার্ড পারসন হওয়া সত্ত্বেও প্লুরাল, প্লুরাল ফর্ম হওয়াতে হ্যাজ না হয়ে হবে আমাদের অক্সিলারি ভার্বটা হ্যাভ। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এভাবে করে তোমরা সাবজেক্ট দেখে হ্যাভ অথবা হ্যাজের ইউজটা চেঞ্জ করবে। আর নেগেটিভ হয় বাক্য, নেগেটিভের ব্যাপারটা হচ্ছে যে আগেও আমি বলেছি নেগেটিভ করতে হলে নট আনতে হবে এবং নট সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসে। যেমন প্রথম বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করতে যাই, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাভের সাথে নট বসালেই হয়ে যাবে। দ্বিতীয় বাক্যটি হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, তৃতীয়টি দে হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আবার এগুলোকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তাহলে দেখো have not they done the work, বাক্য নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে, অর্থাৎ নট কিন্তু হ্যাভ এর সাথেই সামনে চলে আসবে, নট সিঙ্গেল ভাবে ভিতরে থাকবে না। হ্যাভ নট দে আমরা সাবজেক্টকে ভিতরে নিয়ে গিয়েছি, ডান দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের বাকি অংশ এবং লাস্টে প্রশ্নবোধকটা অবশ্যই বসাতে হবে যদি বাক্যটা আমরা ইন্টারোগেটিভ করতে চাই। হ্যাভ নট দে ডান দ্য ওয়ার্ক, এভাবে করে তোমরা বাক্যের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করবে বাক্যগুলো। আবার যদি প্রথম বাক্যটাকেও আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই, হ্যাভ নট আই ডান দ্য ওয়ার্ক, লাস্টে প্রশ্নবোধক। দ্বিতীয় বাক্যটি হ্যাজ নট হি ডান দ্য ওয়ার্ক, লাস্টে প্রশ্নবোধক। এভাবে করে তোমরা চেঞ্জ করতে পারবে। আমাদের ফোর্থ স্টেপটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় ধরে, এই ক্ষেত্রে একটি সময়ের উল্লেখ থাকতে হবে, নির্দিষ্ট সময় ধরে চলছে এরূপ বুঝালে আমাদের এগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটি একটু আমরা দেখে নিই। প্রথমেই সাবজেক্ট আসবে, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, সিন্স, ফর, এই কথাগুলো তোমাদের বাক্যের প্রয়োজন অনুযায়ী উল্লেখ করতে হবে। সিন্স, ফর হচ্ছে সময় নির্দেশক শব্দ, এই সময় নির্দেশক শব্দটা আসবে। এবং যেহেতু আমাদের আমি আগে বলেছি কন্টিনিউ, যে টেন্সের নামটাই কন্টিনিউয়াস টেন্স, সেখানে অবশ্যই ভার্বের চলমান অবস্থায় থাকতে হবে, আইএনজিটা ভার্বের সাথে অবশ্যই বসাতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর। আমরা এক্সাম্পল করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। I have been reading for 2 hours. দেখো এখানে স্ট্রাকচারের সাথে বাক্যটি মিলিয়ে নাও। সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরে অবশ্যই হ্যাভ বসবে, আই হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি রিডিং ফর 2 hours,
এটা হচ্ছে এক্সটেনশন, এবং এখানে ফর কথাটা হচ্ছে সময় নির্দেশক। 2 ঘন্টা যাবত আমি পড়ছি। এভাবে করে তোমরা সময় নির্দেশক শব্দ দিয়ে সিন্স অথবা ফর ইউজ করে এই বাক্যগুলো করবে। আমরা একটা সিন্স দিয়ে বাক্য করি। The man has been working since morning. লোকটি সকাল থেকে কাজ করছে। এখানে সিন্স দিয়ে সময় উল্লেখ করে বোঝানো হয়েছে। দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। এখন খেয়াল করো তুমি কখন ফর বসাবে, কখন সিন্স বসাবে। যে বাক্যে সময় নির্দিষ্ট করে থাকবে সেটি হচ্ছে সিন্স, এবং সময় যদি নির্দিষ্ট করে না থাকে তাহলে ফর। যেমন 2 ঘন্টা ধরে কাজ করছে, কিন্তু কখন, সেই 2 ঘন্টাটা কখন সেটি বোঝানো হয়নি। আর এখানে সিন্সটা বসেছে মর্নিং, সকালের সাথে, এটি সকাল থেকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এর আগে সিন্স বসেছে। তো তোমরা এই জিনিসগুলি খেয়াল করে এভাবে স্ট্রাকচার যদি মুখস্থ করে ফেলো বা মনে রাখো, বারবার আসলে মুখস্থ করার কিছু নেই, যত বেশি প্র্যাকটিস করবে জিনিসটা তত মাথায় তোমাদের ভালোভাবে গেঁথে যাবে। আর মাথায় যদি ঢুকে যায় স্ট্রাকচারগুলো বিশেষ করে, তাহলে যে কোনো ধরনের বাক্যই তুমি সেই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে পারবে, আর ভুল হবে না। আর এই ভয়েসটা পারলে নেক্সটে তুমি যত গ্রামারের আইটেম করবে সব কিছুই ভালোভাবে তুমি বুঝতে পারবে। তো আশা করছি তোমাদের টেন্সের প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্টের 4টি ফর্মে কোনো সমস্যা থাকবে না। তোমরা তার বাসায় অনেক বেশি প্র্যাকটিস করে প্রবলেমগুলো ক্লিয়ার করে নিবে। তো আজ এ পর্যন্তই, সবাই আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।